নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াপুরে নির্মিত এক বাড়ির গল্প বলবো আজ। বাড়িটির বাসিন্দা এক কবি দম্পতি। তাদের কবিতার ছন্দের মতো করেই সাজানো হয়েছে পুরো বাড়িটি। গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত এক এক ঋতুতে বাড়িটি এক এক রূপ ধারণ করে। বাড়িটির নাম রাখা হয়েছে প্রশান্তি বাড়ি। এই প্রশান্তি বাড়ি কেমন করে প্রশান্তি বাড়ি হয়ে উঠলো সেই গল্প নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের আজকের অতিথি প্রশান্তি বাড়ির স্থপতি বাঁধন সরকার। ভাইয়া, স্বাগত আপনাকে। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদের। প্রশান্তি বাড়ির সম্পর্কে কথা বলবো আজকে। প্রশান্তি বাড়ি কেমন করে প্রশান্তি বাড়ি হয়ে উঠলো সেই গল্পটা আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে প্রশান্তি বাড়ি আমার যে ক্লায়েন্ট সরকার আমিন, ওনার ওইখানে ল্যান্ড অনেক আগে থেকে ল্যান্ড কেনা ছিল। তো একটা বাড়ি ওখানে অলরেডি ছিল, সেটা ছিল হচ্ছে টিনের ঘর। ওটার নামও ছিল প্রশান্তি বাড়ি। তো টিনের ঘর হওয়ার কারণে ওইটাতে আপনি জানেন যে বৃষ্টির যে শব্দটা ওইটা উনি উপভোগ করতো ওখানে বসেই। তো যখন ওনার সাথে আমার আলাপ হয়, উনি চাচ্ছিল যে হ্যাঁ উনি আরেকটা বাড়ি বানাবে যেটা একটু মোর লিভেবল আর কি। তো তখন ওনার সাথে কথা বলতে বলতে উনি আমাকে বলে যে ঠিক আছে, একটা তো আমার বৃষ্টিঘর আছে, তো আমি আরেকটা রৌদ্রঘর চাই। তো রৌদ্রঘরটা কীরকম, আমার যে বাড়িটা হবে এইটাতে আমার অ্যাডিকুয়েট সানলাইট থাকবে আর নেচারের সাথে একটু ব্লেন্ডেড হবে। তো এই ধরনের নানান ধরনের কথাবার্তা উনি আমার সাথে শেয়ার করে, আমরা অনেক কথাবার্তা বলি। তো তারপরে ওনার সাথে ফেসবুকে যখন আমি অ্যাড হই, তখন আমি দেখি যে উনি আসলে একটু দার্শনিক ঘরানার মানুষ, অনেক দর্শন নিয়ে চর্চা করে, কথাও বলে। তো ফেসবুকে স্ট্যাটাসগুলো পড়ে মনে হলো উনি আসলে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করে। তো আমি যখন বাড়িটাতে ডিজাইনের ফেজটা চলতেছে, ওনার সাথে কথা বলতেছি, বাই দিস টাইম আমাকে প্রোগ্রাম আমি একটা হাতে পেয়েছি যে ওনার রিকোয়ারমেন্টগুলো কী কী, যে বেডরুম কয়টা, ডাইনিং ড্রয়িংটা কী হবে উনি চাচ্ছে। তো প্যারালাল আমাকে প্রোগ্রামটার সাথে ডিল করতে হচ্ছে, কনসেপচুয়াল জায়গাটা আমি ওনাকে রিড করে পাচ্ছি। আর থার্ড যেটা, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল আসপেক্টটা আমাকে দেখতে হচ্ছে, কারণ উনি হচ্ছে যেহেতু কবি বা হচ্ছে দার্শনিক ঘরানার মানুষ, ওনার আগের বাড়িটা থেকে আমি যেটা দেখছি যে উনি নেচারের সাথে ব্লেন্ডেড একটা বাড়ি চাচ্ছে। তো আমাকে তিনটা আসপেক্টের নিয়ে যখন কাজ করি, তো প্রথম চান্সে ধরেন যখন আমি প্রোগ্রামগুলো তো পেয়ে গেলাম, কনসেপ্টটাতে যখন আসি তখন আমি বিল্ডিংটাকে রিলেট করতেছিলাম যে হ্যাঁ একটা ডালে একটা পাখি বসে আছে, জাস্ট অ্যাবাউট টু টেক অফ, মানে জাস্ট টেক অফ করার আগ মুহূর্তে এটা কেমন হতে পারে। তো ওরকম একটা জায়গা থেকে আমার হচ্ছে এই বিল্ডিংটার যে বাইরের যে লুকসটা সিমিলার কাইন্ড অফ ওরকম একটা লুকের মধ্যে আমি আনার ট্রাই করছি। এরপরে আমি যদি ভিতরের প্রোগ্রামগুলোতে আসি, আমার নিচতলাতে ফ্লোরটা একটু ফ্রি রাখছি, একটু ওপেন রাখছি, আর উইন্ডোগুলা ন্যাচারালি একটু বড় বড়। তো ধরেন ফ্রি ফ্লোয়িং থাকার কারণে একটা বেডরুম হচ্ছে, বাট ডাইনিং ড্রয়িং কিচেনটা এটা হচ্ছে একদমই ওপেন। জি। তো আপনি একটা কর্নার থেকে দাঁড়ালে অপর কর্নারের ওই ফাংশনটা দেখতে পারবেন। আর ওইটার ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে বিল্ডিংটাকে দেয়াল দিয়ে আর আটকাইনি, ম্যাক্সিমাম পারফোরেশন যেন হয় ওইটার জন্য আমরা গ্লাস ইউজ করছি, বড় সাইজের উইন্ডো ইউজ করছি। ওনার বেডরুমটাতে স্পেশালি চারদিকে 4টা উইন্ডো আছে। চারদিকে 4টা উইন্ডো আসলে কীভাবে থাকে, একটা সাইড মানে কোনো না কোনো সাইড তো ব্লক হওয়ার কথা। আমরা যেটা করছি যে দক্ষিণ সাইডটাতে সবচেয়ে বড় উইন্ডোটা আমরা রাখছি, আর ইস্টে আছে, ওয়েস্টেও আছে। আর আমার হচ্ছে যে নর্থ সাইড যেটা, ওইখানে আমাদের ওনার বেডরুম লাগোয়া একটা ছোট্ট ভয়েড আছে। নিচে হচ্ছে গার্ডেন, আর গার্ডেন থেকে হচ্ছে আপনার একদম টপ ফ্লোর পর্যন্ত ছোট্ট একটা ভয়েড, আদার্স আরও ছোটোখাটো ফাংশনাল কিছু ইউজ আছে। 3তলাতে আমরা হচ্ছে এই পুরা বিল্ডিংটার একটা সাইড করে ফেলছি হচ্ছে যে আমার সেমি আউটডোর ইনডোর, আর একটা কমপ্লিটলি ওপেন রুফ। এখন সত্যি কথা বলতে একটা বিল্ডিংয়ের ফুটপ্রিন্ট যখন একটা জায়গায় বসে,
ধরেন আমার বিল্ডিংটা 1600 স্কোয়ার ফিট, আমার কিন্তু 1600 স্কোয়ার ফিটের যে গ্রিন, এটা কিন্তু আমরা হারাইলাম। এটা কিন্তু ট্রু। Right. আপনি জি। যতই বলেন যে হ্যাঁ এটা গ্রিন বিল্ডিং এটসেট্রা এটসেট্রা, কিন্তু ওই 1600 স্কোয়ার ফিটের গ্রিন কিন্তু আমরা হারাই ঢেকে ফেললাম। ফেললাম জায়গাটা। তো জি। আমার কনসেপ্ট ছিল যে আচ্ছা কতটুকু একটু রিটার্ন করা যায়, যতটুকু ম্যাক্সিমাম মানে করা যায় ওটা ট্রাই করি। তো ওই বিল্ডিংয়ের ডিজাইনের সাথে মিল রেখে উপরতলে আমরা একটা হচ্ছে এরকম ভাসমান বাগান আর কি, হ্যাঙ্গিং গার্ডেনের মতো করছি। তো যেটা কিনা আমরা টেরাসের উপরে, আবার হচ্ছে ছাদ থেকে ওটা একদম লেভেল বরাবর আছে। আপনি যখন রুফটপটাতে আসেন, আপনার ইচ্ছা হলো আচ্ছা আমি একটু মাটির উপর হেঁটে আসি, তো আপনি ওইটাও পাচ্ছেন, একদম র মাটি। ওইখানে আমার গাছ আছে, কালারফুল ফুলগুলো ফুটতেছে। আবার একটু ভিতরে হচ্ছে আমার সেমি আউটডোর একটা ভয়েড আছে। উনি বলল যে হ্যাঁ আমি রাতের বেলা চাঁদ দেখতে চাই। চাঁদ দেখে উনি ওইখানে জাস্ট একাকী সময় কাটাতে চায়। হ্যাঁ, আবার ঠিক ওইটার সেমি আউটডোর থেকে আমি যখন ভিতরে গেলে আমার একটা ইনডোর ক্লোজড স্পেস। এটা কাইন্ড অফ ক্লোজড, কিন্তু এর যে আমার যে ফ্যাসাদগুলো এগুলা গ্লাস, তারপর হচ্ছে যে উডেন, আমার হচ্ছে যে বাইফোল্ড উইন্ডো, যেটা কিনা 100% ওপেন করা যায়। জি। তো ওইটা ওপেন করে দিলে আমার ইনডোর আর সেমি আউটডোর যেটা, এটা কমপ্লিটলি একটা স্পেস হয়ে যাচ্ছে। আচ্ছা সামারে কীভাবে এটাকে মোস্ট আমার হচ্ছে যে কুল রাখা যায় ম্যাক্সিমাম, ওইটা চিন্তা করে তখন ওই ডিজাইনের সাথে সাথে আমরা ওই প্যারালাল চিন্তাগুলো করতে থাকি। তো সলিউশন হিসাবে আসে যে হ্যাঁ ওনার বেডরুমটাতে আমার হচ্ছে সাউথ সাইডে যাবে মাস্ট। আবার উপরে যখন আমরা ওই চিলেকোঠাটা করি, রুফটপের যে একটা স্পেস, ওটা চিন্তা করছি এখন তো ঢাকার আপনি জানেন যে রুফটপের নিচের ফ্লোরে যে থাকে জি। কি পরিমাণ হিট, প্রচন্ড রকম হিট গেইন করে। এক্স্যাক্টলি। তো ওইটা আমরা ওনার বেডরুমটার উপরেই আমরা ওই স্পেসটা আচ্ছা। ক্রিয়েট করছি যেন মিউচুয়াল শেডিংটা হয়ে ওনার বেডরুমটা কুল থাকে। এটা মানে প্র্যাকটিক্যালি আমরা গরমকালে গিয়ে দেখছি আসলে জি। যে এটা ওয়ার্ক করে রিয়েলি। মানে থার্মাল পারফরম্যান্স মোটামুটি হ্যাঁ স্যাটিসফ্যাক্টরি একটা জায়গা। হ্যাঁ এটা। আচ্ছা। আর হচ্ছে শীতকালে আমি এই তো গত 2-1 দিন আগে ঘুরে আসলাম। শীতকালে কুয়াশার মধ্যে সকালে আপনি বিল্ডিংটা দেখতে পাবেন না। আচ্ছা। যত আলো ফুটবে আস্তে 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 আস্তে, আর ফ্রন্টটা তো হচ্ছে ওয়েস্টে, তো ব্যাক সাইডটা থেকে আপনার সানটা যখন উঠে আস্তে 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 ওটা হচ্ছে ভিজিবল হয়, ওইটা একটা নৈসর্গিক একটা দৃশ্য তৈরি করে। আর বর্ষাকালে হ্যাঁ আপনি যে কোনো স্পেস থেকে বসলে আপনি বৃষ্টিটাকে উপভোগ করতে পারবেন। আমার প্রত্যেকটা স্পেসের সাথে আমার সেমি আউটডোর স্পেসটা আছে। তো এই সেমি আউটডোর স্পেসটা আপনাকে কয়েকটা আপনার জিনিসটা এনশিওর করে। একটা হলো এক যে মিউচুয়াল শেডিং, আমার ইনডোরে ডিরেক্ট সানলাইটটা ঢুকতেছে না। 2 হচ্ছে আমি ধরেন বৃষ্টির সময় দাঁড়াইতে পারি, আমি চাই যে বৃষ্টির কাছে থেকে দেখি আবার ভিজে না যাই, তো সেটার একটা সেমি আউটডোর আপনি দাঁড়াতে পারতেছেন। 3 নম্বর হচ্ছে যে হ্যাঁ বিকেলবেলা আপনি ওখানে বসলে ন্যাচারাল যে লাইট, যে ভেন্টিলেশন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলি, ওনাদের এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে মহুয়া গাছ। উনি বললো যে গাছটা প্রায় আপনার 20 বছর আগে উনি ওইটাকে ওখানে রোপণ করে। তো বিল্ডিং করার সময় আমাদের ওই প্রবলেমটা হচ্ছে গাছটার পজিশন এমন জায়গায় আসছে যে সুইমিং পুল করতে গেলে গাছটা আমাকে কেটে ফেলতে হয়। গাছটা কম্প্রোমাইজ করতে আসলে আমি চাই না, আমি কেন, কোনো আর্কিটেক্টই চায় না। তো তখন আমরা সলিউশন হিসেবে কি করলাম, সুইমিং পুলটাকে জাস্ট একটু রাউন্ড শেপ করে একটু ছোট করে ফেললাম। হ্যাঁ, ওই সুইমিং পুলের একটা কর্নার আর বিল্ডিংয়ের কর্নার থেকে আমার হচ্ছে গাছটা উঠে গেল। ওভারঅল আপনি যদি এই বাড়িটার রুফটপে যান কখনো, আপনি 360 ডিগ্রিতে শুধু গ্রিন ছাড়া আর কিছু দেখতে পাবেন না। তো এই জিনিসটা আমার মাথায় আর কি কাজ করছে যে আচ্ছা যেহেতু ম্যাক্সিমামই আমার যেদিকে তাকাই আমি গ্রিন দেখতে পাই, তো ওইভাবে আসলে ব্লকেট করার কিছু নেই। আবার একটা লেভেলের মিউচুয়াল শেডিং কিন্তু আসতেছেই। ডিরেক্ট সানলাইট কিন্তু যতই আপনার ওয়েস্ট ফেসিং থাকুক বা ইয়ে থাকুক, সরাসরি সানলাইটটার ইফেক্টটা ওইভাবে আসলে নেই। আরেকটা প্রশ্ন যেটা করব যে সাধারণত অনেকে ভাবেন যে প্লট বা বাড়ি ওয়েস্ট ফেসিং হলে হয়তো এটা ভিতরটা একেবারে একটা হিটিং চেম্বার হয়ে যাবে। আসলে এটা তো সত্যি না, আপনি অলরেডি বললেন, কিন্তু কি কি ট্রিটমেন্টের মাধ্যমে সেটা কভার আপ করা যায়? একটা হলো হচ্ছে আপনার ম্যাটেরিয়ালের যে ইউজ, আচ্ছা এটা আমি পরে আসতেছি, বাট ডিজাইনের যে প্যাসিভ যে থিঙ্কিংগুলো আমাদের মাথায় থাকে। নাম্বার 1 হচ্ছে আপনার শ্যাডো কাস্টিং করতে হবে। শ্যাডো কাস্টিং মাস্ট আপনাকে ওয়েস্টে যদি ফ্রন্ট থাকে। এখন শ্যাডো কাস্টিং করলে আমার ওয়েস্টের সানটা কিন্তু একটু ভার্টিক্যালি আমার বিল্ডিংটাকে হিট করে। আপনি সাউথে যদি উইন্ডো দেন বড়, তো সাউথের আপনার সানশেডগুলো হয় হচ্ছে হরাইজন্টাল, কিন্তু ওয়েস্টে দিলে ওয়েস্টের আপনার উইন্ডোগুলো হবে ভার্টিক্যাল। তো এখন আমাদের এই বিল্ডিংটাতে
আপনি ফ্রন্টে খেয়াল করে দেখবেন যে এক সাইডে একটা বেডরুমের সামনে একটা বক্স স্পেস করা, ওটা বারান্দা, তারপরে যে আমার উইন্ডোটা আমি পাচ্ছি ওটা একটা বেডরুমের ভিতরে বেডরুম, বাইরে হচ্ছে বারান্দা। আমরা ট্রাই করছি বারান্দাটাকে যতটা শেডেড করে রাখা যায় যেন সানলাইটটা ডিরেক্টলি বেডরুম পর্যন্ত পৌঁছাতে না পারে। আর মাঝখানে দেখবেন যে ওই টেরাসটা আছে, টেরাসের হাইটটা আমরা একটু কমিয়ে দিয়েছি, কারণ টেরাসের হাইট যদি বড় হয়ে যায় তাহলে ওই আমার সেকশানে ওই জায়গাটার স্পেসের সানহিটটা পড়ার চান্স বেশি থাকে। তো টেরাসের হাইটটা একটু কম, তো ওই জায়গাটায় যতই আপনার সামারে হিট গেইন হয়, দেখা যাচ্ছে যে সানলাইট ডিরেক্ট আমার এজ থেকে ভিতরের দিকে 3-4 ফিটের বেশি আমার সানটা যাইতে পারে না। তো ইনডোর কিন্তু আমার কুল থাকতেছে। আবার একই পাশে আরেকটা পাশে হচ্ছে আপনার সুইমিং পুলের উপর সাইডটাতে, যেখানে ওনাদের পার্সোনাল বেডরুম, ওইটার উপরে একটা বড় পারগোলা আছে, এখনও গাছগুলো গ্রো করেনি। তো আমার হচ্ছে যে চিন্তায় ছিল যে আচ্ছা ওনাদের বেডরুম থাকলো তো পুরোটা যেন একটা গ্রিন একটা টানেল থাকে, মনে হয় যে গ্রিন টানেলের মধ্যে থেকে একটা ওনাদের বারান্দা বা বেডরুমটা। এই ধরনের বাড়ি তৈরির ক্ষেত্রে অনেকের কিন্তু কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে, যেমন কেউ কেউ ভাবেন যে আমি যখন অনেক বেশি গ্রিন এলিমেন্ট দিয়ে বেষ্টিত একটা বাড়ি তৈরি করব, হয়তো পোকামাকড়ের সমস্যা হবে। আবার কারোর মধ্যে এই ধারণাটাও কাজ করে যে আমি যখন আসলে ক্রিপার ব্যবহার করব বাড়ির ভেতর স্যাঁতসেঁতে হয়ে যাবে কিনা। এগুলো আসলে কতখানি সত্যি, আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। এটার একটা ইফেক্ট আছে সত্যি কথা বলতে। তখন আমাদেরকে আসলে ডিসিশন নিতে হয় যে আচ্ছা আমি যদি ক্রিপারটা ইউজ করি তাহলে আমি এমন একটা স্পেসে ইউজ করব যেখানে যেটা হচ্ছে আমি আমার কাইন্ড অফ সেমি আউটডোর থেকে আউটডোর, জি ইনডোরের ভিতরে আমি যাব না। কারণ ইনডোরে যদি আমি ওরকম লার্জ আপনার ক্রিপার আনতে চাই তাহলে ওইটা ইনডোরের আপনার ওই যে মাইক্রো ক্লাইমেট তৈরি করে একটা ছোট, ওই পোকামাকড়গুলো আসে, ওইটা একটু ইফেক্ট করে। আর একটা জিনিস আমি বলি, ম্যাটেরিয়াল। আমরা যখন হচ্ছে এই ধরনের বাড়ি করতে চাই, টিপিক্যালি আমাদের মাথায় একটা জিনিস বসে আছে যে হ্যাঁ আমাদেরকে গাঁথনি করার পরে প্লাস্টার করতে হবে, প্লাস্টার করার পরে পেইন্ট করতে হবে, আমার ফ্যাসাদের সলিডিটিটা বেশি থাকবে, উইন্ডোটা কম থাকবে, যেন নিট অ্যান্ড ক্লিন দেখায় অল টাইম, কিছু হলে আমি আবার রিপেইন্ট করে ওইটাকে চকচকে করে ফেলতে পারি। কিন্তু এই ধরনের যে ইকো ফ্রেন্ডলি বাড়ি আমরা বলতেছি, এগুলো করতে হলে ম্যাটেরিয়ালের যে মূল বিষয়টা মাথায় রাখতে হয় যে আমরা ম্যাটেরিয়ালের যে নিজস্ব স্বকীয়তা আছে এটাকে ম্যাক্সিমাম কতটুকু রাখা যায়। নাম্বার 1 হচ্ছে ব্রিক। আমরা এখন ব্রিক বললেই আমরা চিন্তা করি আচ্ছা এটা তো রেড কালার হবে, জি বেসিক্যালি তাই। আমরা কনক্রিট বললেই তো আমাদের মাথায় চলে আচ্ছা ঠিক আছে এটা তো গ্রে কালার হবে। আবার কি আছে, উইন্ডো, আমরা ট্র্যাডিশনাল উইন্ডোগুলো কি ছিল আসলে কাঠেরই তো হতো, কাঠের ছিল। জি এখন বর্তমানে যে উইন্ডোগুলো আমরা থাই ইউজ করতেছি, স্পেস না থাকার কারণে আমরা স্লাইডিং করতেছি। তো স্লাইডিং করলে প্রবলেম হয়, 50% বন্ধ হয়ে যায়। তো আমরা এটাতে যখন ইকো ফ্রেন্ডলি বাড়ি করতে গেলে আমাকে তো সিকিউরিটিটাও রাখতে হবে, আবার 100% ওপেনিং করতে পারলে এটা আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ ভাইয়া। আমার ধারণা যে আর্কিটেকচারাল ফিচার্সগুলো প্রায় পুরোটাই উঠে এসেছে আমাদের সংক্ষিপ্ত আলাপে। সব শেষে যেটা জানতে চাই যে আসলে এই যে পুরো জার্নিটা আপনি ব্যাখ্যা করলেন, এটা তো আসলে এক ধরনের স্টোরি মেকিং একটা প্রসেস ছিল। এক্স্যাক্টলি। এবং সরকার আমিন ওনার নিজের যে চিন্তা স্বপ্ন বা ভাবনাটা আপনার সঙ্গে শেয়ার করেছিলেন, আপনি ওনার সঙ্গে মিলেমিশে কিন্তু ওনার স্বপ্নটাকেই সাজিয়ে তুললেন। এখন আমরা দেখি যে ছোট শহরগুলোতে আর্কিটেকচারাল প্র্যাকটিসটা আসলে কেমন, যে কেউ একটা বাড়ি তৈরি করবেন, রেগুলার একটা প্রোগ্রাম উনি হয়তো কাউকে বললেন, কতগুলো রুম তৈরি করে ফেলা হলো, সেখানে কিন্তু সেইভাবে গল্পটা তৈরি হয় না, কিংবা বাসা থেকে যে বাড়ি হয়ে ওঠার যে ব্যাপারটা সেটাও কিন্তু ঘটতে আমরা দেখি না। তো সেই জায়গায় যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকে সেটা শুনে শেষ করব। আচ্ছা, এখানে আমার মনে হয় 2টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলতে পারি এটা কেন হয়। নাম্বার 1 হচ্ছে যে আপনি একজন ভালো মানের স্থপতি তার রিচে নাই, মানে তার আওতার ভিতরে নাই যে তার সাথে কথা বলবে। 2 নম্বর হচ্ছে একটা ভুল ধারণা কাজ করে যে আর্কিটেক্ট বা স্থপতিদের কাছে গেলে হয়তো অনেক টাকা চার্জ করবে। এই ধারণা 2টা কমপ্লিটলি ভিন্ন। এখন তো সোশ্যাল মিডিয়াতে আপনার এরকম প্রফেশনালস খুঁজে পেতে প্রবলেম হওয়ার কথা না। আর কস্টিংয়ের ব্যাপারে যেটা বলতে চাই, আর্কিটেক্ট বা প্রফেশনাল যদি যে কাজটা করে, ধরেন সেমই বিল্ডিং উনি ওনার হচ্ছে যে লোকাল কোনো কাউকে দিয়ে করলো, আবার একটা প্রফেশনাল আর্কিটেক্ট উনি ডিজাইন করে দিল, তো অন্তত হচ্ছে আর্কিটেক্ট যে টাকাটা ফি নেয় তার 3x অথবা 4x অ্যামাউন্টের টাকা কিন্তু তার ডিজাইনে সেভ হয়ে যায়। উনি সেটা কখনো ওটা প্যাসিভ ওয়েতে সেভ হয়, তো এই জন্য উনি ওটা কখনো হয়তো চিন্তাও করতে পারে না। তো আমার সাজেশন থাকবে যে যাই হোক না কেন
বিশেষ করে আমাদের ফিল্ডে অন্তত একটা ভালো মানের আর্কিটেক্টের সাথে যোগাযোগ করা উচিত অন্তত একটা বাড়ি করার সময়। হ্যাঁ, আরেকটা যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে আরেকটা ভুল ধারণা আছে সবার মধ্যে যে ইঞ্জিনিয়াররা আসলে বাড়ি ডিজাইন করে, কিন্তু ইঞ্জিনিয়ার বলতে আমরা তো আর্কিটেক্টরা তো ইঞ্জিনিয়ার না, এনারা তো আর্কিটেক্ট। আর ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে বিল্ডিংয়ের স্ট্রাকচারটা ডিজাইন করা, যেটা কিনা সিভিল ইঞ্জিনিয়ার। তো সিভিল ইঞ্জিনিয়ারের কাজটা স্ট্রাকচারের মধ্যেই সীমাবদ্ধ, আর্কিটেক্টদের কাজটা যেমন ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ। আর্কিটেক্টরা কখনো স্ট্রাকচার ডিজাইনের ভিতরে যায় না, কারণ এটা তাদের কাজ না। আর সিভিল ইঞ্জিনিয়ারদেরও আপনার ধরেন যে ওই ইয়ের বাইরে আসা উচিত না, যে তাদের কাজ প্রফেশনাল ইঞ্জিনিয়াররা সাধারণত আসেনও না, কিন্তু কেউ কেউ হয়তো অনধিকার চর্চা করে না। হ্যাঁ, এখন ওইটা প্রবলেম হচ্ছে যে ক্লায়েন্ট সচেতন না, উনি মনে করে যে হ্যাঁ ইঞ্জিনিয়াররাই হচ্ছে আপনার বাড়ি তৈরি করে, কিন্তু এক্স্যাক্টলি ডিজাইনের পার্টটা তো সম্পূর্ণ আর্কিটেক্টের ডিপার্টমেন্টে পড়ে আর কি। এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে শুধু 4 কর্নারে 4টা কলাম, কতগুলো দেয়াল এবং একটা বাক্স তৈরি হয়, এবং আমরা অনেকেই হয়তো আসলে শুধুমাত্র একটু বোঝার ভুলের কারণে বাক্সবন্দি জীবন কাটাই। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি খুব চমৎকারভাবে প্রশান্তি বাড়ির গল্প তুলে ধরেছেন, এবং নিশ্চয়ই যারা আমাদের দেখছিলেন তারা এটি উপভোগ করেছেন, এবং বাড়ি তৈরির ক্ষেত্রে তারা অবশ্যই উপকৃত হবেন। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট হেলাল উদ্দিন স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আমি যতটুকু জানি আপনার 38 বছর যাবত কাজ করছেন অ্যাজ অ্যান আর্কিটেক্ট। আপনার এই গল্পটাকে যদি একটু ছোট করে আমাদেরকে বলতেন। আমি দেশের বাইরে অনেক জায়গায় ছিলাম, বাংলাদেশে এসে আমি বিভিন্ন ফার্মে কাজ করেছি। মাজারুল ইসলাম স্যারের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, শহীদুল্লাহ সাহেবের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, রবিউল স্যারের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। তাছাড়া আমি ইউজিতে কাজ করেছি, আমি ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট ছিলাম, এডিবির কনসালটেন্ট ছিলাম, জাইকারও কনসালটেন্ট ছিলাম, হাইটেক পার্কেরও কিছু কাজ করেছি। বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে আমি কাজ করার মতো আমার সৌভাগ্য হয়েছে বলে আমি নিজেকে ধন্য মনে করি। আপনি তো গভর্নমেন্টে যেহেতু অনেক ক্লোজলি কাজ করেছেন, গভর্নমেন্ট প্রজেক্টগুলো যখন অ্যাকচুয়ালি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, বা এই যে প্রাইভেট প্রজেক্টগুলো ডিজাইন নিয়ে যখন আমরা কথা বলি, তখন অ্যাকচুয়ালি কোন জিনিসগুলোকে আপনি সাধারণত ডিজাইনের সময় প্রায়োরিটি দিয়ে থাকতেন? ফার্স্টে যেই জায়গায় আমি প্রজেক্টটা আমার হবে ওখানে আমি একটা ফিজিবিলিটি স্টাডি করি। স্টাডি করে আমি দেখি ওখানে কোন জিনিসটাকে প্রাধান্য দিতে হবে আমাকে, এভাবেই আমি আগায় যাই। যাতে সরকারি প্রজেক্ট হোক, প্রাইভেট প্রজেক্ট হোক, ইন্ডাস্ট্রি হোক, যাই হোক, বাস টার্মিনাল হোক, ওইভাবে আমি কাজ করি। স্যার, আপনার অনেকগুলো প্রজেক্টের কথা তো আমরা আসলে জানলাম, যেরকম গভর্নমেন্টে কাজ করেছেন, প্রাইভেট রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে কাজ করেছেন। তার মধ্যে অন্যতম একটা প্রজেক্টের কথা যদি বলি আমরা, সেটা হচ্ছে টুঙ্গিপাড়া বাস টার্মিনাল প্রজেক্ট। এই প্রজেক্টে পেইন্টের স্পেসিফিকেশনের জন্য আপনি কোন জিনিসটা মাথায় রেখেছিলেন? ইন্টেরিয়রে অর্থাৎ দেওয়ালগুলিতে যাতে ময়লা আবর্জনা না হয়, ওই জন্য এশিয়ান পেইন্টের স্মার্ট ক্লিন এটা আমরা ইউজ করেছি। স্মার্ট ক্লিন এটা চিন্তা করেছি এই জন্য, বাজারে একটা ব্যাপার আছে, কারণ অন্য পেইন্ট যদি আমি ইউজ করি তো আমার বাজারটা খুব হাই হয়ে যাবে, এই জন্য স্মার্ট ক্লিনটা আমি ইউজ করেছি। গভর্নমেন্ট বা প্রাইভেট প্রজেক্টের কথা যদি আসলে আমরা বলে থাকি, সেই জায়গায় দেখা যায় যে ছাদের সলিউশন হিসাবে জল ছাদ বা লাইম ট্রেসিং অনেক বেশি প্রচলিত ছিল। বর্তমানে আসলে লাইম ট্রেসিংয়ের সুবিধা বা আমরা যদি বলি আসলে অ্যাভেলেবিলিটি কতটুকু, এবং এখন কোনো নতুন অ্যাডভান্স টেকনোলজি আছে কিনা যেটা আমরা ইউজ করলে আসলে বেনিফিটটা অনেক ভালো পেতে পারি? এই জল ছাদ মানে ছাদে উঠলেই দেখা যায় ছাদে অনেক ক্র্যাক, ছাদের মানে আমাদের যারা মেশন আছেন কি যারা মালিক পক্ষ আছেন ঠিকমতো এটা ফিনিশিং দেয় না। তো আমি যেসব ছাদে বিভিন্ন সমস্যা আছে ওগুলো আমি টেকনিক্যাল সলিউশন দিই। এশিয়ান পেইন্টের ড্যাম্প প্রুফ ফাইবার টেক এটা আমরা ছাদে সাধারণত এখন ইউজ করে থাকি। এটা বেশ ফল পাওয়া গেছে। এটার এই ড্যাম্প প্রুফ এবং সোলার রিফ্লেকশন ভালো হয়ে থাকে। এখন আমরা জল ছাদ ইউজ করতেছি না, এই জন্য আগে যারা মেশন ছিলেন এক্সপার্ট ওনাদেরকে এখন পাওয়া যাচ্ছে না।
এই জন্য আমরা কেমিক্যাল ইউজ করতেছি। যদি এক্সটেরিয়র নিয়ে কথা বলি, এক্সটেরিয়র তো এমন একটা জায়গা যেটা দেখা যায় আসলে মানুষ বাসার ভেতরটা খুব তাড়াতাড়ি রং করলো, বাইরটা খুব তাড়াতাড়ি রং করতে চায় না। সো এইটার জন্য কি নতুন কোনো টেকনোলজি আছে যেটা আসলে অনেক দিন পর্যন্ত দেখা যাবে যে আমার পেইন্টটাকে ঠিক রাখবে এবং আপনি সেটাকে সাপোর্ট করছেন কিনা? বিল্ডিংয়ের আউটসাইডে আমরা অনেক রঙে ইউজ করতে পারি, অনেক কোম্পানির বিভিন্ন রং আছে, তার ভিতর এশিয়া পেইন্ট নতুন একটা টেকনোলজি নিয়ে এসেছে যেটা আমার আল্টিমা প্রোটেক্ট শাইন। এটা লংজিভিটি অনেক বেশি এবং এটা কোনো সমস্যা হলে এটা মানে বিল্ডিং কোনো ড্যাম থেকে বিল্ডিংকে রক্ষা করে। পিইউ টেকনোলজির কারণে আল্টিমা শাইন অনেক দিন লংজিভিটি করে, 10 বছরের ভিতরে বিল্ডিংটার কোনো পেইন্ট করতে হবে না। স্যার, আপনার এত ব্যস্ততার সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, আর যারা এইটা দেখবেন ওদের সবাইকে আমার ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের এই ডিসকাশনটাতে আর্কিটেক্ট হেলালুদ্দিন স্যার তার এক্সপিরিয়েন্স থেকে জানালেন নতুন কী কী টেকনোলজি মার্কেটে আছে যেটা আমাদের ছাদের জন্য, আমাদের বাসার জন্য আমাদেরকে হেল্প করতে পারে। আশা রাখছি এই ডিসকাশন আপনাদেরকে হেল্প করবে। আজকে এই পর্যন্তই। দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি স্থপতি বা প্রকৌশলীর পরামর্শ প্রয়োজন বোধ করেন সেটিও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.